রিয়াল মাদ্রিদ ইজ ফিনিশড। রিয়াল মাদ্রিদ ইউরোপে আর দাপট দেখাতে পারবে না। রিয়াল মাদ্রিদ আর ইউরোপে কোনোদিন ফিরতে পারবে না, এমনটাই আমরা শুনতেছি একটা সার্টেন ফ্যান বেজের মুখ থেকে, যে সার্টেন ফ্যান বেজের সাপোর্ট করা দল গত 12 বছরে ইউরোপে তাদের নামটাও লেখাতে পারেনি। যদিও তারা নাম লেখাতে পারেনি, তবুও তাদের করা দাবিটা কিন্তু অহেতুক না। বর্তমানে রিয়াল মাদ্রিদের অবস্থা প্রচুর খারাপ, এবং এই খারাপ হওয়ার কারণটা আসলে কি? সেটা কি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন, নাকি সেটা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের কারণে হচ্ছে, নাকি কোচের সমস্যা, নাকি রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টের সমস্যা? চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। বর্তমানে রিয়াল মাদ্রিদের এই সমস্যার অন্যতম কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট। যদি স্পেসিফিকলি কারোর নাম বলতে পারেন তাহলে বলবো ফ্লোরেন্তিনো প্যারেজ। ফ্লোরেন্তিনো প্যারেজ 2018 সালে একটা ডিসিশন নেয় যে সে রিয়াল মাদ্রিদকে রিবিল্ড করবে, এবং এই রিবিল্ডের ফর্মুলাটা হচ্ছে এইরকম: সে ইয়ং প্লেয়ারদেরকে হান্ট করবে, মানে রিয়াল মাদ্রিদ ইয়ং প্লেয়ারদের ভরিয়ে ফেলবে যাতে তারা একটা লং টার্ম ইউরোপে শাসন করতে পারে। যার ফলে সে ভিনিসিয়াস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগোর মতো ইয়ং প্লেয়ারদেরকে ওই টাইমে সাইন করায়। তার পরবর্তীতে তারা চুয়ামেলি, কামাভিগা, ড্যানি সাবায়োস, তারপর রয়েছে আর্দা গুলার, এবং রিসেন্টলি আলভারো কারেনাস, ডিন হুইসেন এবং বাস্তাতুয়ারের মতো প্লেয়ারকে তারা কিনে নেয়। কিন্তু আপনারা যদি রিয়াল মাদ্রিদের আগের ফর্মুলাকে ফলো করেন, মানে ট্রান্সফার উইন্ডোর কথা বলতেছি, তাহলে রিয়াল মাদ্রিদ কিন্তু আগে তারা তাদের ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলানোর জন্য অভিজ্ঞ প্লেয়ারদেরকে সিলেক্ট করতো। যদি নাম শুনতে চান তাহলে বলবো জিনেদিন জিদান, ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহাম, তারপর রয়েছে আমাদের রোনালদো নাজারিও, রয়েছে গ্যারেথ বেল, লুকা মদ্রিচ, টনি ক্রুসের মতো প্লেয়ার, যারা কিনা অন্য টিমের হয়ে নিজেকে প্রমাণ করেছে, এবং যার ফলে তারা রিয়াল মাদ্রিদের এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে অনেক ভালো করেছে, এবং যার ফলে আমরা ইউরোপে অনেকদিন ডমিনেট করতে পেরেছি। কিন্তু রিসেন্টলি ফ্লোরেন্তিনো প্যারেজের এই ডিসিশনের পর রিয়াল মাদ্রিদে একাধিক ইয়ং প্লেয়ার দিয়ে ভরে গিয়েছে। যদি আপনারা প্রতিটা পজিশনের দিকে লক্ষ্য করেন তাহলে একাধিক ইয়ং প্লেয়ার রয়েছে যারা কিনা অন্য যে কোনো টিমের হয়ে যে কোনো টাইমে স্টার্ট করতে পারে। কিন্তু তাদের এই যে একাধিক ইয়ং প্লেয়ার হয়ে যাওয়ার কারণে তাদের যে লিডার, মানে তাদেরকে যে লিড দিবে, এই লিড দেওয়ার বান্দা বর্তমানে রিয়াল মাদ্রিদে নেই, এবং এই কারণেই বর্তমানে রিয়াল মাদ্রিদ এতটা ভুগতেছে। তো ওই টাইমে যদি ফ্লোরেন্তিনো প্যারেজ ইয়ং প্লেয়ার হান্ট করার পাশাপাশি এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে সুযোগ দিত, তাহলে আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদ আজকের এই পর্যায়ে থাকতো। এরপর যদি আরেকটা সমস্যার কথা বলে তাহলে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে। বর্তমানে রিয়াল মাদ্রিদে একাধিক স্টার প্লেয়ার রয়েছে। যদি বলতে বলেন তাহলে বলবো জুড বেলিংহাম, চুয়ামেলি, আর্দাগুলারকেও ধরার এক্ষেত্রে। তারপর রয়েছে আমাদের ড্যানি সাবায়োস এবং লিকো পাজের মতো প্লেয়ার, যারা কিনা রিয়াল মাদ্রিদ ছাড়াও অন্য যে কোনো টিমের হয়ে যে কোনো টাইমে স্টার্ট করতে পারে। কিন্তু রিয়াল মাদ্রিদে একাধিক প্লেয়ার থাকার পরও রিয়াল মাদ্রিদে কোনো রকম কন্ট্রোল নেই। তার একটাই কারণ, রিয়াল মাদ্রিদে কোনো কন্ট্রোলিং মিডফিল্ডার বা ডিপ লাইন প্লে মেকার নেই, এবং এই যে একটা ডিএলপি বা ডিপ লাইন প্লে মেকারের অভাব, সেটা আমরা বুঝতে পেরেছি টনি ক্রুস এবং লুকা মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার পর। এবং তারা দুইজন রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ আর ওইভাবে ইউরোপে কম্পিট করতে পারেনি। তো আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যদি আবারও তার ডিমন মুডে ফিরতে চায়, তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদকে সামনে সামার উইন্ডোতে একটা কন্ট্রোলিং মিডফিল্ডার সাইন করতেই হবে। এরপর যে সমস্যাটা সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গে। সবাই বলতেছে যে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড নাই, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে কোনো রকম কন্ট্রোল নাই। তার পাশাপাশি রিয়াল মাদ্রিদের রাইট উইং যে পুরোপুরি কাটা হয়ে গিয়েছে সেটা নিয়ে কেউ কথা বলতেছে না। আমরা শুধুমাত্র রিয়াল মাদ্রিদের লেফট সাইড দিয়ে একটা বিল্ড করতেছে, যেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন, কিলিয়ান এমবাপ্পের কথাই বলেন না কেন, তারা দুইজন ওই সাইড দিয়ে একটা বিল্ড করতেছে। কিন্তু রিয়াল মাদ্রিদের রাইট সাইড পুরোপুরি ফাঁকা। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের রাইট সাইডে রয়েছে রদ্রিগো এবং মাস্তাতুরের মতো প্লেয়ার, কিন্তু ব্রাহিম ডিয়াজও তো রয়েছে, কিন্তু ব্রাহিম ডিয়াজকে ওইভাবে চান্স দেওয়া হচ্ছে না। কিন্তু ব্রাহিম ডিয়াজ করে যেটা করেছে, তাকে যদি প্রপার টাইম দেওয়া হয়, আমার মনে হয় রিয়াল মাদ্রিদের হয়েও সে সেটা করতে পারবে। এবং এদের উপর যদি রিয়াল মাদ্রিদ ভরসা না করে, তাহলে রিয়াল মাদ্রিদের উচিত একজন ভালো রাইট উইঙ্গার কিনে আনা, মাইকেল ওলিসে টাইপ, যে কিনা যে কোনো টাইম রিয়াল মাদ্রিদের রাইট উইং থেকে থ্রেট ক্রিয়েট করতে পারবে। আমরা এর পরবর্তীতে রিয়াল মাদ্রিদের যে প্রবলেম সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রপার সেন্টার ব্যাকের পেয়ারিং। বর্তমানে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাকে খেলতেছে রাউল অ্যাসেন্সিও এবং ডিন হুইসন। তাদের মধ্যে একজনও বিস্ট বা মনস্টার টাইপ যে স্ট্রাইকারগুলো রয়েছে তাদেরকে আটকাতে পারে না, মানে যারা এরিয়াল থ্রেট ক্রিয়েট করে, মানে দুই সাইড থেকে বল দেওয়ার পর যারা হেড করে গোল করে। রিয়াল মাদ্রিদের ম্যাচ যদি আপনারা দেখে থাকেন তাহলে অনেকগুলো ম্যাচে তারা হেডে গোল খেয়েছে। আমি ওই সকল স্ট্রাইকারের কথা বলতেছি যারা অনেক বেশি লম্বা চৌড়া এবং ফিজিক্যালি বুলি করতে পারে, আর্লিং হাল্যান্ড, আলেকজান্ডার সরলোথের মতো প্লেয়ার। এবং এদের এগেনস্টে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন অনেক বেশি ভোগে, যেমনটা আমরা দেখেছি। তাহলে রিয়াল মাদ্রিদকে কি করা উচিত? রিয়াল মাদ্রিদের সামনে সামার উইন্ডোতে একটা প্রপার সেন্টার ব্যাক, ফিজিক্যাল প্রপার সেন্টার ব্যাক সাইন করানো উচিত। তাহলে সেটা কে হতে পারে? যেহেতু রিয়াল মাদ্রিদের হাতে অনেক বেশি অপশন ছিল এবং সেই অপশনগুলো রিয়াল মাদ্রিদের হাত থেকে চলে গিয়েছে,
তার মানে রিয়াল মাদ্রিদের হাতে এখন কম অপশন রয়েছে এবং তার মধ্যে যে দুইজনের নাম বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে নিকো স্লটারব্যাক এবং আমাদের লুকাবা। এই দুজনই খুব বেশি ফিজিক্যাল। এই দুজনের মধ্যে যদি একজনকে পিক করতে বলেন তাহলে আমি নিকো স্লটারব্যাককেই পিক করব। নিকো স্লটারব্যাকের বয়স বর্তমানে 26 এবং সে খেলতেছে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে এবং সে শুধুমাত্র যে ডিফেন্সে হেল্প করে সেটা না, তার পাশাপাশি সে গোলও করতে পারে, মানে কর্নার থেকে সে গোলও করতে পারে। তো এই দুজনের মধ্যে আমি একে সিলেক্ট করবো এবং রিসেন্টলি দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ আবারও আমাদের লিভারপুলের ইব্রাহিম কোনাতের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং আমার মনে হয় না যে ইব্রাহিম কোনাতে রিয়াল মাদ্রিদের জন্য সঠিক সলিউশন হতে পারে। এর পরবর্তী যে প্রবলেমটা আসতেছে সেই প্রবলেমটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একজন প্রপার ম্যানেজার নেই। রিয়াল মাদ্রিদে একজন প্রপার ম্যানেজারের প্রয়োজন যে কিনা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যে কীভাবে তারা তাদের বেস্টটা মাঠে ডেলিভার করতে পারে। আপনার কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, আপনার রদ্রিগো, জুড বেলিংহাম, আর্দাগুলারকে খেলা শিখাইতে পারবেন না বা তাদেরকে খেলা শেখানোর কোনো প্রয়োজন নেই। তাদেরকে শুধু কীভাবে তাদের বেস্টটা বের করে আনতে হবে সেটা শিখাই দিলেই হবে, যেমনটা করতো আগে আমাদের ডন কার্লো আনচেলত্তি এবং যেমনটা করতো জিনেদিন জিদান। এবং এই টাইপ একজন ম্যানেজার আমাদের প্রয়োজন। এবং বর্তমানে রিয়াল মাদ্রিদ লিগ হচ্ছে অনেক প্রিমিয়ার লিগের ম্যানেজারদের সাথে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনাই এমারি। তার সাথে সাথে রিয়াল মাদ্রিদ থমাস টুকালের সাথে লিঙ্ক আপ হচ্ছে, মানে ওয়ার্ল্ড কাপে যদি ইংল্যান্ডের সাথে সে ভালো কিছু না করতে পারে তাহলে তো তাকে স্যাক করে দেওয়া এবং রিয়াল মাদ্রিদ ভাবতেছে রিয়াল মাদ্রিদের কোচ বানাতে। তার পাশাপাশি যার নামটা একটু বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইয়র্গেন ক্লপ। এবং বর্তমানে ইয়র্গেন ক্লপ আরবি লাইপজিগের সাথে রয়েছে এবং সেখানে খুব ভালোই করতেছে, সরি রেড বুলের সাথে রয়েছে, সেখানে খুব ভালোই করতেছে। এবং আমার মনে হয় না বর্তমানে জাভি আলোনসোর সাথে যেটা হয়েছে তারপর সে রিয়াল মাদ্রিদে আসবে। আসতেও পারে যদি রিয়াল মাদ্রিদের পুরো কন্ট্রোল তার হাতে দিয়ে দেওয়া হয় তারপর। এবং রিয়াল মাদ্রিদ একটা ডিসিশন মেক করে ফেলেছে যে রিয়াল মাদ্রিদ যদি এদের মধ্যে কাউকে না আনতে পারে তাহলে রিয়াল মাদ্রিদের লাস্ট অপশনটা হচ্ছে জোজে মরিনো।